আসসালামু আলাইকুম সকলকে। তো আজকের পর্বে আমরা ম্যাক্সওয়েল বোল্টজম্যান ব্যাক বন্টন সূত্র ব্যবহার করে প্রমাণ করব যে ভিপি লেস দেন ভি বার লেস দেন পিআরএমএস, অর্থাৎ এই ভিপি হচ্ছে অতি সম্ভাব্য বেগ, ভি বার হচ্ছে গড় বেগ এবং ভিআরএমএস হচ্ছে মূল গড় বর্গ বেগ। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা এখন আমরা সলভ করব। তো আমরা জানি যে গ্যাসের কণাগুলোর ব্যাক বন্টন বিশ্লেষণ করতে ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশন ফর্মুলা ব্যবহার করতে হয়। ম্যাক্সওয়েল বোল্টজম্যানের যে ব্যাক বন্টন সূত্রটা রয়েছে সেটা হচ্ছে এরকম যে এন অফ বি ডিভি ইজ ইকুয়াল টু 4 পাই এন এম ডিভাইডেড বাই 2 পাই ক্যাটি হোল টু দি পাওয়ার 3/2 ই ইনভার্স এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্যাটি ভি স্কোয়ার ডিভি। তো এটা আমরা গত ক্লাসে প্রমাণ করেছিলাম। তো যারা দেখো নাই তারা প্লেলিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারবা, অথবা আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটা দিয়ে দিব, সেখান থেকেও দেখতে পারবা। তো এই ফর্মুলাটা সরাসরি আমরা এখানে ব্যবহার করব, যে ম্যাক্সওয়েল বোল্টজম্যান ব্যাক বন্টন সূত্র হতে পাই এন অফ ভি ডিভি ইজ ইকুয়াল টু 4 পাই এন এম ডিভাইডেড বাই 2 পাই ক্যাটি হোল টু দি পাওয়ার 3/2 ই ইনভার্স এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্যাটি ভি স্কোয়ার ডিভি। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। এবার সংজ্ঞানুসারে ভি থেকে ভি প্লাস ডিবি ব্যাক পাল্লার মধ্যে অনুপ্রাপ্তির সম্ভাব্যতা হবে ব্যাগের ওই পাল্লার মধ্যে অনুর ভগ্নাংশ, অর্থাৎ আমরা এখান থেকে পি অফ ভি ডিভি এর মান পাবো এই যে এন অফ বি ডিবি এই সংখ্যাটা এবং সাথে এন ভাগ করে দিব। এটা হচ্ছে সূত্র, আমাদের মনে রাখতে হবে এন অফ বি ডিভি ডিভাইডেড বাই এন। তো এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। তো 1 নং এর মানটা আমরা 2 নং সমীকরণে বসাবো, অর্থাৎ এন অফ বি ডিভি এর মানটা এখানে বসায় দিব। তো এখানে লিখি যে 1 নং এর মান 2 নং এ বসাই। তাহলে আমরা কি মান পাবো এখান থেকে? পি অফ ভি ডিভি ইজ ইকুয়াল টু, এখানে 4 পাই এন, এই পুরোটা যদি বসাই, নিচে তো একটা এন আছে, তো এই এন কাটা যাবে আর বাকি অংশটা আমরা বসাতে পারবো। তাহলে 4 পাই এম ডিভাইডেড বাই 2 পাই ক্যাটি হোল টু দি পাওয়ার 3/2 ই ইনভার্স এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্যাটি ভি স্কোয়ার ডিভি। মানে শুধুমাত্র এই এনটা আর এনটা কাটা গেল আর বাকি অংশটুকু এখানে বসছে। তো এবার লক্ষ্য করি আমাদের যে 1 নং সমীকরণটা ছিল এটা আসলে কি বলে। এটা আমাদেরকে বলছে যে একটি ব্যাগ ভি থেকে ভি প্লাস ডিভি এর মধ্যে কত সংখ্যক কণা পাওয়া যাবে তার সম্ভাব্যতা, মানে কোনো গ্যাসে এমন কত কণা আছে যাদের ব্যাগ ভি থেকে ভি প্লাস ডিভি এর মধ্যে। এবার আমরা কি করব, শুধু ভি ব্যাগের মধ্যে কত সংখ্যক কণা পাওয়া যাবে সেটা আমরা বের করব, অর্থাৎ ভি ব্যাগের মধ্যে কণার ঘনত্ব কতটুকু। এটা যদি আমরা বের করতে চাই তাহলে শুধুমাত্র এই পি অফ ভিটা নিতে হবে, উভয় পক্ষ থেকে ডিভি কেটে দিতে হবে। তো এখানে ডিভি কেন বাদ দিলাম, কারণ হচ্ছে যখন আমরা বলি কোনো নির্দিষ্ট বেগে কত কণা আছে তখন আমরা শুধু পি অফ ভিকে দেখি, যেটা হলো ডেনসিটি ফাংশন। তো ডিভি শুধু ইন্টিগ্রেশন করার সময় আমাদের দরকার হবে, নয়তো আমরা এখান থেকে এই ডিভিটা কেটে দিতে পারবো। তাই এই ভি ব্যাগ সম্পূর্ণ অনুপ্রাপ্তির সম্ভাব্যতা হবে এই উভয় পক্ষ থেকে ডিভিটা বাদ যাবে। তাহলে পি অফ ভি ইজ ইকুয়াল টু হবে 4 পাই এম ডিভাইডেড বাই 2 পাই ক্যাটি হোল টু দি পাওয়ার 3/2 ই ইনভার্স এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্যাটি। এখন আমরা জানি যে কোনো ফাংশনের যদি সর্বোচ্চ মান পেতে চাই তবে আমাদেরকে কি করতে হয়, ওই ফাংশনটার ফার্স্ট ডেরিভেশন 0 এর সমান করতে হয়। অর্থাৎ এখানে পি অফ ভি পাইছি, এটাকে যদি আমরা এটার যে সর্বোচ্চ মান সেটা যদি আমরা পাইতে চাই তাহলে এটাকে কি করতে হবে, ডেরিভেশন করতে হবে, অর্থাৎ ডেল পি অফ ভি ডেল ভি, আর এটার মানটা ধরতে হবে 0। তাহলে আমরা কি পাবো, এখানে সর্বোচ্চ মানটা পাবো। তো এখানে আমরা লিখে দিব যে এখন অতি সম্ভাব্য বেগের ক্ষেত্রে উক্ত বেগে অনুপ্রাপ্তির সম্ভাব্যতা সর্বাধিক হবে, অর্থাৎ এই ডেল পি অফ বি ডিভাইডেড বাই ডেল ভি ইজ ইকুয়াল টু 0 ধরতে হবে। তো এখানে পি অফ বি এর মান বসাবো। তো ডেল ভি, পি অফ ভি এর মান কত, এখানে 4 পাই এম ডিভাইডেড বাই 2 পাই ক্যাটি হোল টু দি পাওয়ার 3/2 ই ইনভার্স এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্যাটি। তো এখানে ভি স্কোয়ার ছিল, আমি দেই না, এটাকে দিয়ে দিব। তো এই জায়গাতেও কি হবে, ভি স্কোয়ার হবে।
এবার লক্ষ্য করি এখানে কনস্ট্যান্ট মানগুলা কোনগুলা। 4 পাই কনস্ট্যান্ট, এম ভর কনস্ট্যান্ট, 2 পাই কনস্ট্যান্ট, কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট। তো এই পুরাটা হচ্ছে কনস্ট্যান্ট মান আমরা এই যে ডেরিভেটিভ বা ডেরিভেশনের বাইরে রাখতে পারবো। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি 4 পাই এম ডিভাইডেড বাই 2 পাই ক্যাট টি হোল টু দি পাওয়ার 3/2। এগুলোকে আমরা ডেরিভেশনের বাইরে রাখবো, তাহলে ডেল ভি, আর ভিতরে রাখবো কাকে, এই যে এই দুইটাকে, ই ইনভার্স এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্যাট টি ইন্টু ভি স্কোয়ার। যেহেতু এখানে এটা একটা ফাংশন এবং এটা আরেকটা ফাংশন, তো আমরা এখানে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে ইউভি। আমরা এখানে কি করব, এটাকে একবার স্থির রাখবো, এটা ডিফারেন্সিয়েট করব, প্লাস আবার এটাকে ডিফারেন্সিয়েট করব, এটাকে স্থির রাখবো। তো এখানে আমরা লিখতে পারি 4 পাই এম ডিভাইডেড বাই 2 পাই ক্যাটি, এটা তো থাকবে, হোল টু দি পাওয়ার 3/2। তো এখানে আমরা প্রথমে এটাকে স্থির রাখবো, ই ইনভার্স এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্যাটি। আর এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে ভি স্কোয়ার, 2টা সামনে চলে আসবে, 2v, পরে হচ্ছে সূত্রের প্লাস। এবার আমরা এই ভি স্কোয়ারকে স্থির রাখবো আর এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েট করব। তাহলে ভি স্কোয়ার স্থির, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু দি পাওয়ার এক্সই হয়। তো ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্যাটি থাকবে। এবার এই পুরো মানটা তো আসলে মানে যা ভি, পুরোর মানটা তো ভি না, তো ভি এর সাপেক্ষে যদি আবার করি তাহলে এই উপরের মানটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা এখানে উপরের মানটা কি আছে, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্যাটি, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, এই এম তো কনস্ট্যান্ট, 2 ক্যাটি কনস্ট্যান্ট, তাহলে এম ডিভাইডেড বাই 2 ক্যাটি কনস্ট্যান্ট এটা থাকলো। আর ভি স্কোয়ারকে যদি করি তাহলে 2v, এই 2 কাটা যাবে, তাহলে থাকবে এম ভি ডিভাইডেড বাই ক্যাটি। তো এক্সট্রা এখানে কি চলে আসবে, মাইনাস এম ভি ডিভাইডেড বাই ক্যাটি। তো এবার লক্ষ্য করো এখানে 4 পাই এম ডিভাইডেড বাই 2 পাই ক্যাটি হোল টু দি পাওয়ার 3/2। এখানে আমরা এই যে ই ইনভার্স এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্যাটি, ই ইনভার্স এম ডিভাইডেড বাই ভি স্কোয়ার 2 ক্যাটি কমন নিব। তো কমন যদি নেই তো আমরা এখানে ই ইনভার্স এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্যাটি কমন নিয়ে নিলাম। তো থাকবে কি, এখানে 2v থাকবে, 2v, এই যে এই মাইনাস আর প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে কি থাকবে, এই ভি মিলে হবে ভি কিউব, আর থাকবে হচ্ছে এম ডিভাইডেড বাই ক্যাটি, মানে এম ডিভাইডেড বাই ক্যাটি ভি কিউব থাকবে ইকুয়াল টু 0। তো আমাদের এই মানগুলো তো 0 ছিল, তো এই 0 দিয়ে দিব, ইকুয়াল টু 0। তো এখানে যে মানটা পাইছি বা এই সমীকরণটা পাইছি, এই সমীকরণ হতে যে প্রাপ্ত বেগ ভি, ওই ভিটাই হবে অতি সম্ভাব্য বেগ অথবা ভিপি, আমরা ভিপি দিয়ে সূচিত করব। তো এখানে খেয়াল করলে দেখব যে ই ইনভার্স এম ভি স্কোয়ার বাই 2 ক্যাটি, আমরা জানি এটা মনে রাখতে হবে যে ই টু দি পাওয়ার এক্স এর মান কখনোই 0 হওয়া পসিবল না। তো এই ই টু দি পাওয়ার এক্স যদি 0 হওয়া পসিবল না হয়, এটা সবসময় ধনাত্মক মান, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্সের মানটা অবশ্যই ধনাত্মক হবে, 0 থেকে বড় হবে। এটা হচ্ছে একটা প্রপার্টি, এই এক্সপোনেনশিয়ালের একটা প্রপার্টি। তো ই টু দি পাওয়ার এক্স যদি ধনাত্মক হয়, মানে হচ্ছে যদি ই ইনভার্স এক্স থাকে, তাহলে এটার মান কি 1/e টু দি পাওয়ার এক্স। তো 1/e টু দি পাওয়ার এক্সও কি পজিটিভ, 0 হবে না, 0 হওয়া সম্ভব না। এটাও সারা জীবন অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত যদিও নিয়ে যায় তখনও আমরা 0 মান পাবো না এই ই টু দি পাওয়ার এক্সের, মানে 0-র কাছাকাছি একটা মান পাবো কিন্তু 0 হবে না, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স কখনও 0 হয় না। তো সেক্ষেত্রে আমরা ই ইনভার্স এক্সও 0 হবে না। তো 0 না হওয়ার কারণে এখানে এই যে এটাকে যদি এক্স ধরি, ই ইনভার্স এক্স নট ইজ ইকুয়াল টু 0, যদি 0 হয়ে যায় সেক্ষেত্রে আমাদের যে প্রপার্টির উপর এগুলো দাঁড়ায় আছে, আমাদের ম্যাথগুলো দাঁড়ায় আছে, সেগুলো সবগুলো ভুল প্রমাণিত হয়ে যাবে। এজন্য আমরা বলতে পারি যে ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 0 এর কোনো সমাধান নেই বাস্তবে, এবং জটিল ক্ষেত্রে কোনোভাবেই তাদের কোনো সমাধান নেই। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ই ইনভার্স এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্যাটি নট ইজ ইকুয়াল টু 0। আর এখানে এই পুরা মানটা কিন্তু কনস্ট্যান্ট, 4 পাই কনস্ট্যান্ট, এম ভর, পাই ক্যাটি সবগুলো কনস্ট্যান্ট, এগুলোও 0 হবে না। তো 4 পাই এম ডিভাইডেড বাই 2 পাই ক্যাটি এগুলো কনস্ট্যান্ট, এগুলো 0 হবে না, নট ইজ ইকুয়াল টু 0। তো সেই ক্ষেত্রে 0টা হবে কোনটা, এই 0টা হবে হচ্ছে এই যে ভিতরের যে মানটা আছে এটা 0 হবে। তাহলে আমরা কি লিখতে পারি, 2v মাইনাস এম ডিভাইডেড বাই
kt v কিউব ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা এই পুরো মানটাকে যদি ওই সাইডে নিই তাহলে কি হবে, m ডিভাইডেড বাই kt v কিউব ইকুয়াল টু 2b, মানে এটা প্লাস হয়ে যাবে, তারপর এই সাইডে নিয়ে আসলে m ডিভাইডেড বাই kt v কিউব ইজ ইকুয়াল টু 2b লিখতে পারবো। এখন আমরা এই মানটাকে ওই সাইডে নিব আর ভিটাকে এই সাইডে নিয়ে আসবো, তাহলে ভি কিউব আর এই ভি এই সাইডে আসলে ভাগ বি, তো এখানে 2 ডিভাইডেড বাই এই m বাই kt ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, এই ভি কিউবের সাথে গুণ আছে, ভাগ হয়ে গেলে m ডিভাইডেড বাই kt। তো এখানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী পাওয়া যাবে, 2 ইন্টু kt ডিভাইডেড বাই m, অর্থাৎ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 kt ডিভাইডেড বাই m। তো এবার লক্ষ্য করো এই যে ভি স্কোয়ারের মানটা পাইছি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 kt বাই m, তো এটাই হচ্ছে অতি সম্ভাব্য বেগ, আর এটাকে আমরা ভিপি দিয়ে সূচিত করব, কারণ হচ্ছে অতি সম্ভাব্য বেগের শর্ত ছিল এই ডেল ডেল ভি, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব এবং সমান 0 ধরবো, তাহলে এটা অতি সম্ভাব্য বেগে পরিণত হয়ে যাবে। তো অতি সম্ভাব্য বেগে পরিণত হলো, সেক্ষেত্রে ভি স্কোয়ারকে আমরা ভিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখবো হচ্ছে 2 kt ডিভাইডেড বাই m। তো শুধু ভিপি ইজ ইকুয়াল টু কী হবে, ভিপি ইজ ইকুয়াল টু রুট 2 kt ডিভাইডেড বাই m। এবার আমরা ক্যালকুলেটরে যদি √2 এর মান জানতে চাই তাহলে √2 এর মান পাওয়া যাবে হচ্ছে 1.41, আর বাকি যে মানটা kt বাই m এটাকে রুটের ভিতরেই রাখবো, kt ডিভাইডেড বাই m, আর এটাকে আমরা 3 নং সমীকরণ দিব। আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য ছিল যে এই যে অতি সম্ভাব্য বেগ বের করব, এখানে গড় বেগ বের করব, তারপর ভিআরএমএস বের করব। তো আমরা মাত্র এই ভিপির মানটা বের করে নিলাম, মানে হচ্ছে অতি সম্ভাব্য বেগ বের করলাম। এখন আমরা গড় বেগ বের করব, তারপর আমরা মূল গড় বর্গ বেগ বের করব। তো এবার লক্ষ্য করো এখানে যে ব্যাগের বন্টন অবিচ্ছিন্ন হলে গড় ব্যাগের যে সূত্রটা, এটা তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তো এখানে খেয়াল করো, মনে রাখার একটা পদ্ধতি আমি বলে দিই, এই যে এই জায়গায় n অফ ভি ডিভি ডিভাইডেড বাই n না, এই অংশটাকেই আমরা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন করে দিব। এই যে n অফ ভি ডিভি আর সাথে একটা ভি অ্যাড করে দিব, এই ভিটা গুণ হবে n অফ ভি ডিভি ডিভাইডেড বাই n, আর 0 থেকে ইনফিনিটি, মানে এক্সট্রা মানটা আসছে হচ্ছে 0 থেকে ইনফিনিটি এই ভিটা, আর পুরোটাই হচ্ছে আগের মানটাই। তো এবার আমরা কি করব, এটা যদি 1 নংয়ের মান ব্যবহার করি, 1 নংয়ের মান মানে কি, 1 নংয়ের মান হচ্ছে এই যে ম্যাক্সওয়েল বোল্টজম্যান ব্যাগ বন্টন সূত্র ব্যবহার করি, তাহলে ওখানে একটা n আছে আর এই n কাটা যাবে, তো শুধু থাকবে 4 পাই m ডিভাইডেড বাই 2 পাই kt। তো এখানে আমরা মানটা বসাই, ভি বার ইজ ইকুয়াল টু কী হবে, 0 থেকে ইনফিনিটি, এই ভিটা তো থাকবে, এই ভিটা থাকবে, আর n অফ ভি ডিবি এর মান হচ্ছে 4 পাই n। তো যেহেতু এটা নিচে একটা n আছে আর এই n অফ ভি ডিবির মধ্যেও একটা n আছে, n কাটা যাবে, বাকি অংশটুকু আমরা শুধু লিখে নিব। বাকি অংশ কোনটা, এই যে এটা 4 পাই m ডিভাইডেড বাই 2 পাই kt হোল টু দি পাওয়ার 3/2 ই ইনভার্স m ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 kt ভি স্কোয়ার ডিভি। হ্যাঁ, এটাই শুধু লিখে নিব এখানে, 4 পাই m ডিভাইডেড বাই 2 পাই kt হোল টু দি পাওয়ার 3/2 ই ইনভার্স m ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 kt ভি স্কোয়ার ডিভি। হ্যাঁ, তো এবার যে কনস্ট্যান্ট মানগুলো আছে এগুলো আমরা ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিতে পারি। তো এখানে কনস্ট্যান্ট কোনগুলো, 4 পাই m ডিভাইডেড বাই 2 পাই kt হোল টু দি পাওয়ার 3/2, মানে ভি ছাড়া বাকি সবগুলোই তো কনস্ট্যান্ট। তাহলে আমরা কনস্ট্যান্ট মানগুলো ইন্টিগ্রেশনের বাইরে বের করে দেই, m ডিভাইডেড বাই 2 পাই kt হোল টু দি পাওয়ার 3/2, তো ইন্টিগ্রেশন অফ হবে 0 থেকে ইনফিনিটি, এখানে এ ইনভার্স m ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 kt, আর এই ভি স্কোয়ার আর ভি মিলে হবে ভি কিউব, আর সাথে আছে ডিবি। তো এবার এই যে এই অংশটুকু তো ঠিক থাকবে, যে 4 পাই m ডিভাইডেড বাই 2 পাই kt হোল টু দি পাওয়ার 3/2। তো এখানে আমরা কি করতে পারি, এই যে 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স m ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 kt ভি কিউব ডিবি, এই যে ইন্টিগ্রেশনটা আমরা আলাদা একটা রাফের মধ্যে তুলব, সেখানে করার পর আনসারটা শুধু এখানে আমরা লিখব। হ্যাঁ, তো বোঝানোর জন্য আমি এখানে রাফের মধ্যে এই যে ইন্টিগ্রেশন ফর্মটা শুধু লিখে নিলাম। তো এটা কিভাবে আসলো সেটা এখন আমরা বোঝার চেষ্টা করব। তো এটা বোঝার জন্য আমাদেরকে প্রথমে একটা ফাংশন নিয়ে আসতে হবে, একটা ফর্মুলা নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে গামা ফাংশনের ফর্মুলা। তো গামা ফাংশনের ফর্মুলাটা হচ্ছে এরকম, যে 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার n ই ইনভার্স এ এক্স স্কোয়ার ডিএক্স এরকম যদি থাকে, তখন এটার আনসার হয় 1 ডিভাইডেড বাই 2 এ ইনভার্স n প্লাস 1 ডিভাইডেড বাই 2 গামা n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে।
তো এখানে আমরা কি বলতে পারি, এটা কিসের ফাংশন? এটা হচ্ছে গামা ফাংশনের ফর্মুলা। তো এই ফর্মুলার মতো করে যদি আমরা এখানে এটা দেখি তাহলে কি দেখতে পারবো, এই এক্স মানে হচ্ছে বিটাকে ধরতে হবে। তাহলে ভি 0 থেকে ইনফিনিটি আমরা ভি কিউবটাকে আগে লিখি, ভি কিউব, তারপর লিখি ই ইনভার্স এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্যাটি। হ্যাঁ, তো এখানে এই যে এই এক্স ভিটাকে যদি এক্স ধরি তাহলে এক্সের উপরে যে মানটা থাকবে সেটাই তো এন। তাহলে আমরা এন ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, ভির উপরে যে মানটা থাকবে সেটাই এন ইজ ইকুয়াল টু 3। আবার এখানে বলছে এই এক্স স্কোয়ার মানে হচ্ছে এইখানে ভি থাকলে এখানে ভি স্কোয়ার হবে, তো ভি স্কোয়ারের সাথে যে সহগটা আছে সেই সহগটাই তো এ। তাহলে এখানে সহগটা কি, এ ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, এখানে এম ডিভাইডেড বাই 2 ক্যাটি। তাহলে এম ডিভাইডেড বাই 2 ক্যাটি। তো এবার আমরা কি করব, মান বসাবো মানে হচ্ছে এই যে এটার মধ্যে উত্তরটা লিখব। তাহলে উত্তরটার মধ্যে কি হবে, 1/2 এ মানে কি, এ মানে হচ্ছে m/2 ক্যাটি। তাহলে m ডিভাইডেড বাই 2 ক্যাটি, উপরে কি মাইনাস ইনভার্স n + 1, n মানে কত 3 + 1 ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে গামা n মানে কত 3 + 1 ডিভাইডেড বাই 2। তো এবার এখান থেকে আমরা যদি সলভ করি 1 ডিভাইডেড বাই 2 m ডিভাইডেড বাই 2 ক্যাটি ইনভার্স 3 আর 1 কত 4, 4 থেকে 2 নিচে, তো উপরে ইনভার্স 2 থাকবে, আর গামা 3 আর 1 4, 4/2 গামা 2 থাকবে। তো শুধু যদি আমরা স্কোয়ার লিখতে চাই, ইনভার্সকে তুলতে চাই, তাহলে কি লিখতে পারি, 1/2 2 কেটে উপরে উঠে যাবে এবং এমটা নিচে নামবে, তাহলে ইনভার্সটা উঠে যাবে ও শুধু স্কোয়ার লিখতে পারবো। আর গামা 2, একটা ব্যাপার খেয়াল রাখবো, যখন আমরা এই যে এটা তো পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে গামা যদি তুলতে চাই তাহলে আমরা জানি যে গামা n ইকুয়াল টু হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তো আমাদের এখানে গামা কত 2 আছে, তাহলে গামা 2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 2 - 1 ফ্যাক্টোরিয়াল। তো 2 - 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়ালের উত্তর হচ্ছে শুধু 1। তাহলে গামা 2 ইজ ইকুয়াল টু উত্তর কত 1। তো আলটিমেটলি আমরা পেলাম কি 1/2 2 ক্যাটি বাই m স্কোয়ার। তো এটা কিসের মান, এটা আসলে আমাদের এই ইন্টিগ্রেশন বা এই ইন্টিগ্রেশনের আনসার হচ্ছে এটা। আর এটা বের করছি আমরা এই ফর্মুলার সাহায্যে, গামা ফাংশনের ফর্মুলার সাহায্যে। তো সরাসরি আমরা এটার পরিবর্তে লিখতে পারি 1/2 2 ক্যাটি বাই m স্কোয়ার। তো এখানে লিখে দেই যে 1/2 2 ক্যাটি ডিভাইডেড বাই m স্কোয়ার। তো এবার এটাকে যদি আমরা সলভ করি তাহলে আনসারটা আমরা সরাসরি লিখে দেই যে এখানে আমরা পাবো হচ্ছে √8 ক্যাটি ডিভাইডেড বাই হচ্ছে পাই m। তো এই মানটা কিভাবে আসলো এটা আমি একটু রাফের মধ্যে দেখায় দিই এই অংশটুকু সলভ করে। তো যদি এখানে সলভ করি তো ম্যাথটা অনেক বেশি বড় হয়ে যায়, তো এখানে আমরা রাফের মধ্যে দেখি। তো প্রথমে হচ্ছে এই 2 কাটা যাবে, তো এখানে 2 পাই থাকবে, তাহলে এখানে 2 পাই থাকলো, আর এটার ভিতরে থাকলো m ডিভাইডেড বাই 2 পাই ক্যাটি হোল টু দি পাওয়ার 3/2, আর এখানে থাকবে 2 ক্যাটি ডিভাইডেড বাই m স্কোয়ার। না 2 পাই এই 3/2 এটার সাথেও আছে এটার সাথেও আছে, তো এখানে আমি যদি দিয়ে দিই m 3/2 ডিভাইডেড বাই 2 পাই ক্যাটি, না 2 ক্যাটি 3/2 পাই 3/2, এই 2 ক্যাটির সাথেও 3/2 আছে, পায়ের সাথেও আছে 3/2 দিলাম, আর এখানে আছে 2 ক্যাটি স্কোয়ার, আর নিচে আছে m স্কোয়ার। এবার দেখো 2 এই পাই উপরে আছে 1 পাওয়ার, এই পায়ের পাওয়ার কত 3/2, আমরা সূচকের নিয়ম থেকে জানি নিচে ভাগাকারে থাকলে পাইগুলো বিয়োগ হয়ে যায় 3/2। হ্যাঁ, m উপরে আছে 3/2, নিচে আছে 2টা -2, তারপর এই 2 ক্যাটি, এখানে 2 ক্যাটি, তাহলে 2 ক্যাটি উপরে আছে 2টা আর নিচে আছে 3/2টা, তো শেষ। এবার এটাকে সলভ করি, 1 - 3/2 মানে কত, 1 - 3/2 মানে হচ্ছে 2 - 3 ডিভাইডেড বাই 2 -1/2, মানে হচ্ছে এই পাইটাকে আমরা এইভাবে লিখতে পারি, পাই -1/2 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1/2, মানে প্লাস আকারে লিখলে এটা ইনভার্সটা কি হয়ে যায় নিচে নামে। তো m টু দি পাওয়ার 3/2 - 2 মানে কত, 3/2 - 2 3 - 4 -1/2, তাহলে এখানে mও কি হবে
যদি আমরা নিচে নামাই তাহলে m 1/2, হ্যাঁ, কারণ ইনভার্স থাকলেই কি হয় 1 ভাগ আকারে পজিটিভ আকারে লেখা যায়। এখানে 2 - 3/2, তো 2 - 3/2 কত হবে? 2 - 3/2 4 - 3/2 মানে 1/2, পজিটিভ 1/2, তাহলে 2 cat t হচ্ছে পজিটিভ 1/2। এবার আমরা জানি যে পাওয়ার হিসেবে থাকলে 1/2 হাফ, এটাকে রুট আকারে লেখা যায়, তাহলে 1/√π 1/√m, আর এই 1/2কে কি লেখা যায়? √2 cat t। তো সবগুলোই রুটের আছে, আমরা যদি একসাথে রুট আকারে লিখি তাহলে 2 cat t / πm। তো এখানে যে 2টা ছিল, এই 2টা তো আমরা দিতে ভুলে গেছি। তো এই 2টাকে যদি আমরা এই রুটের ভিতরে প্রবেশ করাতে চাই তাহলে এখানে 4 লিখতে হবে, কারণ 4 এর বর্গমূল এই 2, তাহলে ভিতরে প্রবেশ করলে 4 লিখতে হবে। তাহলে 4 দুগুণে কত হবে? 8 cat t / πm। তো এই যে 8 cat t / πm, এটাই আমরা সরাসরি আনসারের মধ্যে লিখে নিছি যে √8 cat t / πm, অর্থাৎ এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা পাই হচ্ছে √8 cat t / πm। তো ক্যালকুলেটরে আমরা যদি √8 / π এর মান লিখতে চাই তাহলে এখানে পাওয়া যাবে 1.59। তো 1.59, আর ভিতরে রুটের ভিতরে থাকবে হচ্ছে cat t / m, তো cat t / m। তো এটাকে আমরা 4 নং সমীকরণ দিব। আর এটা কিসের মান পেলাম? এখানে হচ্ছে ভি বার এর মান পেলাম। ভি বার মানে হচ্ছে কি? ভি বার মানে হচ্ছে গড় বেগ। তো গড় বেগের মান পাইছি 1.59 ইন্টু √cat t / m। তো এবার আমরা গড় বর্গবেগ বের করব। গড় বর্গবেগের ক্ষেত্রে যে সূত্রটা, এটা হচ্ছে এই যে গড় বেগের সূত্রের মতোই, শুধুমাত্র এই ভি এর জায়গায় স্কোয়ার চলে আসবে, আর কিছু পরিবর্তন হবে না। তাহলে ভি বার স্কোয়ার = 0 থেকে ইনফিনিটি ভি স্কোয়ার n of v dv / n। তো এখানে আমরা কি লিখতে পারি? ভি স্কোয়ার n of v dv / n, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গড় বর্গবেগের সূত্র। এবার আমরা মান বসাবো, 1 নং সমীকরণের মানটা বসাবো। যে 1 নং এর মান ব্যবহার করবে, 1 নং এ কী ছিল? ম্যাক্সওয়েল বোল্টজম্যান ব্যাক বন্টন সূত্রটা ছিল। তাহলে 1 নং এর মান ব্যবহার করে পাই। তো 1 নং সমীকরণের মান যদি ব্যবহার করি সেই ক্ষেত্রে মানটা কিন্তু এটাই থাকবে পুরোটা, শুধুমাত্র যেহেতু এক্সট্রা একটা ভি অ্যাড করছি, আমরা গুণ করছি, তাহলে ভি কিউবের জায়গায় শুধু v⁴ চলে আসবে, আর বাকি এই মানটাই থাকবে। তো আমরা এই মানটাই লিখে নিব, শুধুমাত্র এই ভি কিউবের জায়গায় v⁴ লিখবো, হ্যাঁ। তো আমরা এখানে কি পাবো? ভি বার স্কোয়ার = হবে 4πm / 2π cat t ⁴/2, 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স m v² / 2 cat t ইন্টু v⁴ dv, হ্যাঁ, এই মানটা থাকবে। ইকুয়াল টু আমরা পাবো, এটা তো ঠিক থাকবে। তো 4πm/2π cat t ⁴/2। তো এখানে আমরা সেম কনসেপ্ট আগের মানটার মতো করে যেভাবে বের করছিলাম এভাবে এটাকেও ইন্টিগ্রেশন করে বের করব, অর্থাৎ আমরা গামা ফাংশনের যে ফর্মুলাটা ইউজ করছিলাম সেটাই ইউজ করব এখানে। তো আমি রাফের মধ্যে এটা দেখায় দেই, তাহলে বুঝতে বেশি ইজি হবে। তো আমি শুধুমাত্র এই অংশটুকু এখানে লিখে নিলাম, এটা, এবং গামা ফাংশন যে ফর্মুলাটা সেটা হচ্ছে এটা। এবার এখান থেকে আমরা এর মানটা বের করব এবং আর কিসের মান বের করব? n এর মানটা। তো এই যে x⁴n, তাহলে ভি এর উপরে যে পাওয়ারটা আছে সেটাই হচ্ছে n এর মান, তাহলে n = 4। আর এই আমরা যেহেতু ভিকে x ধরছি, তো এখানে v², তো এই যে এখানে x² না, তাহলে এটা v² সাথে যে থাকবে সেটা হচ্ছে যে সহগটা থাকবে সেটা হচ্ছে a, তাহলে a = কি হবে? m / 2 cat t। এবার এখানে এই ফর্মুলার মধ্যে মান বসায় দেই, তো এখানে কি হবে? 1 / 2 এর পরিবর্তে আসবে m / 2 cat t (-n+1), n হচ্ছে 4, তাহলে -4 + 1 / 2 গামা 4 + 1 / 2। তো সেক্ষেত্রে আমরা মানটা পাবো হচ্ছে 1 / 2 m / 2 cat t ইনভার্স 4 আর 1 5 -5/2, আর এখানে আসবে 5/2। এবার লক্ষ্য করি এই গামা 5/2কে যদি আমরা তুলতে চাই তাহলে কি করতে হবে? তো এই আনসারটা আগে লিখে নিই এখানে, পরে আমরা পরের অংশটুকু করি। 1/2 m / 2 cat t ইনভার্স 5/2, আর পাইছি কত? গামা 5/2, হ্যাঁ, এটা পাইছি। এবার আমরা গামা 5/2কে তুলে নিলে কিভাবে করতে পারি? আমরা জানি গত ক্লাসেও আমরা পড়ছি যে এরকম যদি থাকে যে গামা x+1, হ্যাঁ, তাহলে আমরা এটাকে লিখতে পারি x গামা x। তো
একটা মান আমাদের মনে রাখতে হয়, গত ক্লাসে বললাম যে 1/2 গামা 1/2 ইজ ইকুয়াল টু কত, রুট পাই। এই দুইটা মান মনে রাখতে হয় কখন, যখন ভগ্নাংশ আকারে এরকমভাবে ভগ্নাংশ আকারে থাকে তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা x+1 বলতে এই 5/2কে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি 3/2 + 1। তো 3/2কে +1 করি, যোগ করি, তাহলে 5/2 পাওয়া যায়। তো আলটিমেটলি এই 5/2ই লিখলাম এখানে। তো এটাকে আমরা x ধরবো, +1, 1টা কিন্তু থাকতে হবে +1, আর বাকি যে মানটা থাকবে সেটাই x। তাহলে x+1 ইকুয়াল টু কি, x গামা x মানে 3/2 গামা 3/2। এবার এই 3/2কে আমরা এভাবে লিখতে পারি 1/2 + 1। হ্যাঁ, তাহলে এই +1-এর সাথে যে প্লাস আকারে যে মানটা থাকবে এটাই হচ্ছে কি x। তাহলে এখানে লিখতে পারি 3/2 ইন্টু 1/2 গামা 1/2। হ্যাঁ, x গামা x। এবার এই 3/2 দুগুণে 4, 4। গামা হাফের মান হচ্ছে রুট পাই, এটা তো আমাদের সবসময় মনে রাখতে হবে বললাম, তাহলে এটা রুট পাই। তাহলে আলটিমেটলি মানটা পেলাম 3√π/4, অর্থাৎ এই গামা 5/2 এর মান হচ্ছে 3√π/4। তো এখানে আমরা কি লিখতে পারি, 1/2 m/2kt ইনভার্স 5/2 ইন্টু এটার মান হচ্ছে 3√π/4। হ্যাঁ, তাহলে এই মানটা আমরা বসায় দিই এখানে 5/2 এর জায়গায়। তো এখানে হবে 4π m/2π/3/2 1/2 m/2kt ইনভার্স 5/2, আর এখানে আমরা পাইছি কত, 3√π/4। তো আমরা আমাদের বোঝার সুবিধার জন্য আমি এই অংশটুকু আরেকটা পেজে তুলে নিব, এই যেটা ভি বারের মানটা, v² হ্যাঁ, v² ইকুয়াল টু এই মানটা কি করব, আরেকটা পেজে তুলে তারপর অঙ্কটা সলভ করব। তো এই যে এখানে আমি তুলে নিলাম, তো আমি দেখাই দিই এখানে। তো v² ইজ ইকুয়াল টু এই মানটা তো আমরা আগের পেজে পাইছি। তো সেই ক্ষেত্রে এখানে যদি আমরা দেখি তো এই 4 কাটা যাবে, তো এখানে পাই একটা আছে, এখানে 1 দিলাম, নিচে পাই আছে 3/2টা। তো এখানে যেহেতু নিচে আছে এই জন্য মাইনাস হবে পাওয়ারটা, 3/2 লিখলাম। আবার এখানে রুট পাই আছে, রুট পাই যে কথা, π⁴ একই কথা, তাহলে 1/2 প্লাস করতে হবে, 1/2 করলাম। তারপর m এর দিকে খেয়াল করি, m এখানে 3/2টা আছে, তো এই 3/2 লিখলাম। এইখানে m -5/2 আছে, এই -5/2 লিখলাম পাওয়ার হিসেবে। তো এখানে 1/2kt আছে -5/2, আবার এইখানে 1/2kt অবশিষ্ট ছিল 3/2, তাহলে 1/2kt 3/2 -5/2 ইন্টু এখানে আছে 3, এখানে ছিল 2, তাহলে 3/2। আশা করি এই লাইনটা আমরা বুঝতে পারছি। এবার এখানে 1/2 এখানে 1 যদি যোগ করি তাহলে 3/2 পাওয়া যায়, আর সাথে আছে -3/2। এখানে আমরা এই 3/2 -5/2 যদি করি তাহলে -1 থাকে, আর এখানে আমরা 3/2 -5/2 করি -1 থাকে, আর এই যে 3/2 এই 3/2। তো এবার এটা কাটা, তো π⁴ থাকবে, মানে 1 হয়ে যাবে, এটা আলটিমেটলি 1 পাওয়া যাবে, 1ও দিতে হবে না। এই m−1 মানে হচ্ছে 1/m, আর এই 1/2kt ইনভার্স 1 মানে হচ্ছে 2kt উপরে উঠবে, 1 নিচে নামবে, তাহলে 2kt। তো এখানে নিচে তো 1 দিতে হয় না, সাথে 3/2 ইন্টু 3/2। তো এই 2 কাটা যাবে, তো এখানে 3kt/m থাকবে, 3kt/m। তো এটা কি পাইছি, এটা হচ্ছে গড় বর্গবেগ পাইছি, কিন্তু আমাদের বের করতে হবে মূল গড় বর্গবেগ PRMS, অর্থাৎ এটাকে যদি আমরা রুট করে দেই তাহলে আমরা মূল গড় বর্গবেগ পাই। তো এখানে লিখব, অতএব মূল গড় বর্গবেগ BRMS হবে VRMS ইকুয়াল টু রুট এই v²। তো এখানে রুট এই মানটা লিখব 3kt/m। তো √3 আমরা ক্যালকুলেটরে যদি √3 দেই সেক্ষেত্রে মানটা পাওয়া যায় 1.73, আর রুটের ভিতরে থাকবে kt/m। তো আমরা এটাকে দিব হচ্ছে 5 নং সমীকরণ। এবার আমরা এই 3 নং সমীকরণটা খেয়াল করি, ভিপি এর মানটা, 4 নং সমীকরণটা খেয়াল করব ভি বারের মানটা, এবং 5 নং সমীকরণটা খেয়াল করব যেটা হচ্ছে VRMS এর মানটা। এখান থেকে এই মানগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে ভিপি ছোট, কার থেকে ছোট, এই ভি বারের থেকে ছোট, এবং এই ভি বারটা হচ্ছে কার থেকে ছোট, VRMS এর থেকে ছোট, অর্থাৎ সবচেয়ে বড় মানটা হচ্ছে VRMS, তারপর হচ্ছে ভি বার, তারপর হচ্ছে ভিপি। তো এটাই আমরা লিখবো যে 3 নং 4 নং এবং 5 নং সমীকরণ হতে দেখা যায় 3 নং 4 নং এবং 5 নং সমীকরণ হতে দেখা যায় VP < V bar < VRMS।